শুভ সন্ধ্যা। আজ সোমবার 29শে জুলাই 2013 সাল। এখন ক্যানবেরাতে সময় রাত 8টা। শুরু হচ্ছে ক্যানবেরার 2XX কমিউনিটি রেডিও স্টেশন থেকে প্রচারিত সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান বাংলা রেডিও। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে কমিউনিটি ব্রডকাস্টিং ফাউন্ডেশন লিমিটেড ও বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরার সৌজন্যে। প্রতি সোমবার রাত 8টায় এই অনুষ্ঠান প্রচারিত হয় FM ব্যান্ড 98.3 মেগাহার্টজে। আজকের নির্ধারিত উপস্থাপকের অনুপস্থিতিতে আজ অনুষ্ঠান পরিচালনায় আছি আমি এহসানুল্লাহ। ক্যানবেরার শীতের এই সুন্দর সন্ধ্যায় আজ আপনাদের জন্য অনুষ্ঠান সাজিয়েছি একটু ভিন্ন মাত্রায়। আজকের অনুষ্ঠান জুড়ে আছে একটি একক কবিতা আবৃত্তির সংকলন। কবিতাগুলি আবৃত্তি করেছেন বাংলাদেশের বিশিষ্ট আবৃত্তিকার ও বাংলা রেডিও ক্যানবেরার প্রাক্তন প্রযোজক ও উপস্থাপক মোর্শেদ হায়দার অঞ্জন। কয়েক বছর আগে তিনি বাংলাদেশে ফিরে গিয়ে তাঁর একটি কবিতা আবৃত্তির অ্যালবাম মা আমার মা প্রকাশ করেন। আজ সেই অ্যালবামের কয়েকটি কবিতা আপনাদের শোনাব। আসুন মা আমার মা অ্যালবামের আবৃত্তিগুলি শুনি। ব্যঞ্জনবর্ণের 25তম অক্ষর ম এর সাথে স্বরবর্ণের দ্বিতীয় অক্ষর আ এর সংক্ষিপ্ত রূপ সংযুক্ত করে মা শব্দটি হয়েছে। কিন্তু এই শব্দটির অভিব্যক্তি ও আকর্ষণ এত প্রবল যে বাংলা ভাষার সমগ্র শব্দভাণ্ডারে এর তুলনা নেই। সৌরজগতের যেমন সূর্য মধ্যমণি, বাংলা ভাষাভাষীদের কাছেও তেমনি মা প্রকৃতি প্রদত্ত সম্পদসমূহের মধ্যমণি। শুধু বাংলা ভাষাভাষীদের কাছেই এই শব্দটি পবিত্র তা নয়, সমগ্র পৃথিবীর বিভিন্ন ভাষাভাষী মানুষেরা গর্ভধারিণীকে যে ভাষায় যে নামেই ডাকে, সে শব্দটি তাদের নিকট গভীরতম অর্থ, তাৎপর্য, মমত্ব ও হার্দিক উষ্ণতায় ভাস্বর। জন্ম থেকে প্রতিটি মানুষই তার মনের মানুষকে খুঁজে বেড়ায়। সে মানুষটি হল তার মা। তা না হলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অশান্ত উত্তাল দামোদর নদ সাঁতরে পার হতেন না। জন্মের পূর্বে 10 মাস 10 দিন যিনি সতর্ক অবস্থায় পরম সহিষ্ণুতা, ধৈর্য ও অশেষ কষ্ট সহ্য করে জঠরে ধারণ করেছিলেন, তিনি মা। জন্মের পর মুহূর্তে যিনি পরম যত্নে, অযাচিত স্নেহে, সোহাগে, আদরে ঈষদুষ্ণ বুকের অমৃত ধারা পান করায় শুষ্ক কণ্ঠনালীকে সিক্ত ও অন্তরকে শান্ত করাইছেন, তিনি মা। সন্তানের রোগ, শোক, দুঃখ, ব্যথায়, অনাকাঙ্ক্ষিত বেদনায় যিনি সদা শঙ্কিত, তিনি মা। পল্লী কবির ভাষায়, যুগ্ন ছেলের শিয়রে বসিয়া একলা কাঁদিছে মা। সত্যি এ জগতে মায়ের কোনো তুলনা নেই। মাতৃস্নেহ বঞ্চিত স্মৃতির কিঞ্চিত বেদনা প্রকাশ করতে গিয়ে কবি নজরুল বলেছেন, মায়ের মুখের মধুর হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। নজরুলের প্রকাশ যেন অসীম সাগরের ফেনিলোচ্ছ্বাস জলরাশির একটি বুদবুদ মাত্র। আমার একটা ছোট্ট সুন্দর গ্রাম ছিল। তার নামটিও ছিল ভারী সুন্দর, কাশতলা। মনে হয় এক সময়
কাশফুলের খুব প্রাচুর্য ছিল ওই গ্রামে। আমি কবিত্ব করে তার নাম পাল্টে রেখেছিলাম কাশবন। ভালোবেসে প্রেমিক যেমন তার প্রেমিকার নাম পাল্টে রাখে, সেই আমার প্রথম কবিতা। ওই গ্রামটির জন্ম হয়েছিল আমাকে জন্ম দেবার জন্য। এছাড়া ওই গ্রামের আর কোনো উল্লেখযোগ্য অর্থ নেই। প্রতিটি গ্রামই কাউকে না কাউকে জন্ম দিয়ে চলেছে। সেদিক থেকে আমার গ্রামটি এমন কিছু করেনি যাতে তাকে পাগলের মতো মাথায় তুলে নাচতে হবে শিব নৃত্য। তবু নব কবিত্বের উন্মত্ততায় এই জীর্ণ শীর্ণ দেহেও আমি আমার আদুরি গ্রামটিকে মাথায় নিয়ে বেশ কিছুদিন নৃত্য করেছি। যত ছোটই হোক, মেয়ে মানুষেরও ওজন আছে। আর গাছ গাছালি ভরা একটা সম্পূর্ণ গ্রাম ভেবে দেখুন। নগরবাসীরা আমার কাণ্ড দেখে মুচকি হেসেছে, তা হাসুক। আমি তাদের সব উপহাস সহ্য করেছি প্রেমের জোরে। কিন্তু আজকাল কি যে হয়েছে আমার, আমিও কেমন যেন তাদের মতোই হয়ে যাচ্ছি। ভুলে যাচ্ছি আমার গ্রামটিকে। আমাকে জন্ম দেবার জন্যেই একদিন যার জন্ম হয়েছিল। মাথায় নিয়ে তো দূরের কথা, আজকাল কোমর জড়িয়েও আর নৃত্য করি না। আমাকে টেনেছে এই নগর নটিনী। অথচ নিশ্চিত জানি কাশবন এখনো আমার অপেক্ষায় বসে অনিদ্র প্রহর কোণে বেহুলার মতো। এই তার একমাত্র কাজ। একবার ভাবি, যাব, চলে যাব, ফিরে যাব, কিন্তু যাওয়া হয় না। কেন হয় না? নানা কারণেই হয় না। মা আমাকে জন্ম দিয়ে মরে গিয়েছিলেন মাকড়সার মতো, তাকে ধন্যবাদ। কাশবন কেন যে আমার মায়ের মতো নয়। নদিয়া বাংলাদেশ সীমান্তের একটা গ্রাম। অঞ্জলির বয়স 19, তার 3টে বাচ্চা। খেতে পায় না, রাস্তায় ঘুরে বেড়ায়। তার স্বামী জমি নিয়ে মারামারি করে গ্রাম ছেড়ে পালিয়েছে। কিন্তু অঞ্জলির পেটে 4 নম্বর বাচ্চা। ঠিক সেই দিন তার পৃথিবীতে বেরিয়ে আসার কথা, যেদিন ম্যানিলায় সুস্মিতা সেন মিস ইউনিভার্স হলেন। সুস্মিতা, অভিনন্দন আপনাকে। আপনার পরিবারের সবার জন্য শুভেচ্ছা। এত নিষ্পাপ আপনার হাসি, এই দুঃখের পৃথিবীতে এত নিষ্পাপ হইল কি করে? কিন্তু আপনি এ কি বললেন? একটা মেয়ের পূর্ণতা মাতৃত্বে, সে তার সন্তানকে অন্যদের ভালোবাসতে শেখায়। অঞ্জলির 3টে সন্তান, আরো একটা এসে গেল। কি শেখাবে তাদের? ক্ষুধার্ত মা ক্ষুধার্ত সন্তানকে কি শেখায়? অঞ্জলি তার বড় মেয়েটাকে মালদার বাজারে গিয়ে বিক্রি করবে, বড় ছেলেটাকে লাগাবে চায়ের দোকানে, ছোটটাকে শেখাবে পাশের বাড়ি ঢুকে হাড়ি ভাঙতে। আর আজ যে জন্মালো, সে কয়েক বছর বাদে মায়ের গলা টিপে ধরে বলবে, আমাকে তুই জন্ম দিয়েছিস কেন? খেতে দে হারামি। মা ছেলেকে তখনই অন্যদের ভালোবাসতে শেখায় যখন সে ছেলেকে খেতে দিতে পারে, স্কুলে দিতে পারে। কটা মা সেটা পারে? সুস্মিতা, অভিনন্দন আপনাকে। আপনার জন্য প্রচুর বিদেশি মুদ্রা আসবে ভারতবর্ষে। ডলার, ডয়েশমার্ক, ইয়েন। কিন্তু 4টি সন্তানের মা অঞ্জলির হাতে
ওই টাকার একটা টুকরো কি পৌঁছবে কোনোদিন? মাকে আমার মনে নেই, স্মৃতির কোনো ছায়াও আমার মানুষ পথে পড়ে না। ছোটবেলায় এই নিয়ে মন খারাপ হয়ে যেত। বন্ধুদের দেখতাম যে যার মার সাথে ঘুরে বেড়াচ্ছে, মা কত আদর করে ডাকছে, খাওয়াচ্ছে, চুমু খাচ্ছে, হাসাহাসি করছে একসাথে। আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতাম, আশা করতাম আমার মারও হঠাৎ আবির্ভাব ঘটবে। দেখে হয়তো চিনব না, কিন্তু যখন বুকে টানবে তখন ঠিকই চিনে ফেলব। কিন্তু কই, কেউ বাছা বলে বুকে টানত না তো। খুব মন খারাপ হয়ে গেলে নদীর বাঁকে চলে যেতাম। নদীর ধারে মনটাকে শান্ত করার চেষ্টা করতাম। নীল আকাশে টুকরো টুকরো মেঘ, তারা কি মায়ের কাছে ছুটছে? অন্যদিকে চোখ সরিয়ে নিতাম। গাছে পাখি ফিরে এসেছে নেড়ে, বাচ্চা পাখিকে আহার দেবে। কোন দিকে চোখ ফিরাবো আমি? আমার এই দশাই বা হল কেন? কেন মার কিছুই মনে করতে পারি না? কোনো হাসির টুকরো, কোনো স্নেহের স্পর্শ, কোনো ভালোবাসার উষ্ণতা। আমার এক বন্ধু আছে, ওর মাও এখন আর ওর কাছে নেই। কোন সন্ধ্যায় হঠাৎ বলে বসে, মা আমাকে গুনগুন করে ঘুম পাড়িয়ে দিত, কিংবা মা আমার জন্য ভালো খাবারটা সরিয়ে রাখত, কিংবা মা অনেক আশা করত আমাকে নিয়ে। বাসায় ফেরা পর্যন্ত মা আমার জন্য অপেক্ষা করত। একটু মলিন হাসত, বলতো, এত দেরি করলি? আমি চিন্তা করছিলাম তোর জন্য। এগুলি কিছু কেন আমার মনে পড়ে না? হে ঈশ্বর, আমার মা নেই, কিন্তু মার কোনো স্মৃতিও কেন তুমি আমার জন্য রাখনি? আর যদি নাই বা রাখলে, তাহলে এই তীক্ষ্ণ অভাব বোধটাই বা কেন থেকে গেল? আমি মাছ বলেই কি তুমি আমার প্রতি এত নির্দয়? কখনো আমার মাকে কোনো গান গাইতে শুনিনি। সেই কবে শিশু রাতে ঘুম পাড়ানিয়া গান গেয়ে আমাকে কখনো ঘুম পাড়াতেন কিনা আজ মনেই পড়ে না। যখন শরীরে তার বসন্তের সম্ভার আসেনি, যখন ছিলেন তিনি ঝড়ে আম কুড়িয়ে বেড়ানো বয়সের কাছাকাছি, হয়তো তখনও কোনো গান রটিয়ে ওঠেনি মিড়ে মিড়ে
দুপুরে সন্ধ্যায় পাছে গুরুজনদের কানে যায়, এবং স্বামীর সংসারে এসেও মা আমার সারাক্ষণ ছিলেন নিশ্চুপ, বড় বেশি নেপথ্যচারিণী। যতদূর জানা আছে টপ্পা কি খেয়াল তাকে করেনি দখল কোনদিন। মাছ কোটা কিংবা হলুদ বাটার ফাঁকে, অথবা বিকেল বেলা নিচিয়ে উঠোন ধুয়ে মুছে বাসন কোসন সেলাইয়ের কলে ঝুঁকে, আলনায় ঝুলিয়ে কাপড়, ছেঁড়া শার্টে রিফু কর্মে মেতে আমাকে খেলার মাঠে পাঠিয়ে আদরে অবসরে চুল বাঁধবার ছলে কোনো গান গেয়েছেন কিনা, এত কাল কাছাকাছি আছি তবু জানতে পারিনি। যেন তিনি সব গান দুঃখ জাগানিয়া কোনো কাঠের সিন্ধুকে রেখেছেন বন্ধ করে আজীবন। এখন তাদের গ্রন্থিল শরীর থেকে কালে ভদ্রে সুর নয়, শুধু ন্যাপথলিনের তীব্র ঘ্রাণ ভেসে আসে। একটা চকচকে 100 টাকা আর 50-এর ময়লা দুটি নোট, টিউশনির প্রথম উপার্জন। মা, এই নাও, আনিসের দোকানে এতে যা পাও। এ কি, কাঁদছো কেন? চাকরি ও নিয়ে ভেবো না তো, খোদা চাইলে কতক্ষণ। অতঃপর একদিন 3 দিনের অনাহারী মায়ের মুখে বাবা আর চোখের কোণে জল। কষ্টার্জিত সার্টিফিকেটগুলো ছিঁড়ে ফেলতে দুর্দান্ত সাহায্য করেছিল। মা, জানি না কেমন আছো, সেই কবে চলে গেছো বড্ড অভিমান করে। চেয়ে দেখো, তোমার ছেলের মর্যাদা আজ এভারেস্ট ছুঁই ছুঁই। পার্থিব দুঃখকে তোমার ছেলে আজ কবর দিয়েছে, শুধু ক্ষুধাকে ছাড়া। কি করে খাই বলো, অনাহারী সেই তুমি, চির অনাহারী করে গেলে আমায়। আমার মা কখনো কবিতা পড়তেন না, কিন্তু কবিতা পড়া শুনতেন। বাবার প্রিয় গ্রন্থ ছিল ফিরদৌসির শাহনামা। প্রায় বিকেল বেলা যখন সূর্যের তাপ নেই, তিনি বারান্দায় বই নিয়ে বসতেন, সুর করে ফার্সি পড়তেন আর বাংলাতে তার অর্থ বুঝিয়ে দিতেন। শ্রোতা থাকতেন আমাদের মা। অবসর সময়ে কোনো কোনো দিন মা আবার এসব গল্প আমাদের বলতেন। মা অর্থ শুনতেন ঠিকই, কিন্তু বিশেষ তন্ময় হতেন বাবার ফার্সি পড়া শুনে। ধ্বনি বৈচিত্র্য শুনে মার মনোভঙ্গির পরিবর্তন ঘটত যেন। কখনো তার মুখে আলো খেলত আনন্দের, কখনো উৎকণ্ঠার, কখনো নিবিড় প্রত্যাশার। এতদিন পর পুরনো দৃশ্যগুলো নির্মাণ করতে গিয়ে এভাবেই সেগুলোকে বিশ্লেষণ করতে ভালো লাগছে।
এখন মনে হয় মার চিত্তে একটি কাব্যগত রসাবেশ ছিল, তা না হলে সুরের ঝংকার তার মনে সাড়া তুলত না। কখনো দেখেছি টিনের আট চালা ঘরের পশ্চিমের জানালার কাছে তিনি সকাল বেলা বসে আছেন, বাঁশের জালি করা বেড়ার ফাঁক দিয়ে নতুন সূর্যের রৌদ্র কখনো বিন্দু বিন্দু, কখনো রূপোর টাকার মতো আমার মার সুন্দর হাতে, কপালে, চিবুকে, চোখের পাপড়িতে কেঁপে কেঁপে ছড়িয়ে পড়েছে। আমার এখন মনে হয় মাই রোদের খেলা দেখতে ভালোবাসতেন। এভাবেই তিনি কবিতাকে অনুভব করতেন সকালবেলার রোদের লঘু স্পর্শ নিয়ে, যা আলোর প্রজাপতি হয়ে তার গায়ে ছড়িয়ে পড়ত। তিনি কবিতা পড়তেন না, কবিতা লিখতেন না, কিন্তু কবিতা অনুভব করতেন। কখনো এ অনুভূতি ধরা পড়ত সুর ঝংকারে তার মনে যে তন্ময়তা জাগত তার মধ্যে, আর কখনো বা ধরা পড়ত সকালবেলার রোদের ছায়া নিয়ে তার নিশ্চেতন অলস অবসর যাপনের মধ্যে। সমীরদা দেশের বাইরে আজ প্রায় 3 যুগ। যুগ মানে কি দশক? 10 বছর? তাহলে 3 দশক। বিদেশে এতদিন থাকবার পর এইসব সহজ সরল বাংলাগুলো তিনি হারাতে বসেছেন। সেই যে দেশ ছাড়া, তারপরে জীবন সংগ্রাম, কাজ আর কাজ, সকাল থেকে রাত অবধি। একে ব্যস্ততা বলা যায় না। কাজ মানে জীবন, জীবন মানে কাজ। যখন ফুরসত তখন সাংসারিক কাজ। এ যেন জীবনের চেয়ে সময়ের মূল্য বেশি। তার মাঝেও সমীরদা একটি মুখ খোঁজেন। প্রতিদিনই অফিস গিয়ে সমীরদার মনে হয় সব ইস্তফা দিয়ে দেশে ফিরে শুধু বিশ্রাম নেবেন। তার হয় না। সকালে অফিসের জানালা দিয়ে বাইরে যখন দেখছিলেন সারি সারি গাছগুলো বাতাসের সাথে খেলা করছে, হেমন্তের নীল আকাশে পেঁজা তুলোর মতো মেঘগুলো ভরা নদীতে পাল তোলা নৌকোর মতো ভেসে যাচ্ছে, তখন তিনি তার ভেতর একটি মুখ খোঁজেন। অনেক হারিয়ে যাওয়া মুখ, যার চেহারা 3 যুগে ঝাপসা হয়ে গেছে। তারই মাঝে সেই মুখ তিনি খোঁজেন যতক্ষণ তিনি বাইরে তাকিয়ে থাকেন। সমীরদা মনে প্রাণে বাঙালি। অফিসের কাজের পাহাড় থেকে নেমে যখন তিনি দুপুরের খাবার খান, তখন তার প্রমাণ মেলে। সহকর্মীরা যখন কিচেনের সামনে গোল হয়ে বসে পাস্তা, নুডল, স্যান্ডউইচ, সালাদ উপভোগ করে, তখন তিনি তার টেবিলে বসে লাঞ্চ বক্সে খানিকটা ভাত, ডাল আর সবজি নাড়াচাড়া করেন। তখন তারই মাঝে সেই মুখ তিনি খোঁজেন। 3 যুগ আগে দেখা সেই মুখ আবছা মনে পড়ে। তার বিদেশ আসবার আগের দিন কল গোড়ায় ছেলের জন্য পোলাও রান্নার চাল ধোবার সময় নিষ্পলক করুণ চাহনি, মায়ের সেই মুখ তিনি খোঁজেন যতক্ষণ তিনি ভাতের দিকে তাকিয়ে থাকেন। সমীরদা দিন শেষে বাসে বাড়ি ফেরেন। বাস স্টেশনে তিনি যখন চুপ করে বসে বাসের অপেক্ষা করেন, তখন যাত্রীদের ভিড়ে
তাকে খুঁজেন। কফি কাউন্টারে শ্বেতাঙ্গিনী পালক মার গলা জড়িয়ে কৃষ্ণাঙ্গ শিশুটি যখন তাকে দেখতে থাকে, তখন তিনি তাকে খুঁজেন। বাসে বসে সারাটা পথ চেহারাটা মনে করতে চেষ্টা করেন। 3 যুগ আগে দেখা সেই মুখ আবছা মনে পড়ে। আসবার আগের দিন রাত্রে তার বিছানায় মাথার পাশে বসেছিলেন। মাথায় হাত রেখে সারা রাত শুধু সৌমিত্রার মুখের দিকে তাকিয়েছিলেন। সেই চেহারাটা তার মনে পড়ে। এটাই কি মায়ের দেখা শেষ চেহারা? সৌমিত্রা সেই মুখটা খুঁজে ফেরেন। বিদেশে আসবার পরপরই যখন মাকে হারানোর সংবাদটি পান, তখন থেকেই সৌমিত্রা কেবলই মায়ের দেখা শেষ মুখটি মনে করবার চেষ্টা করছেন। বাস থেকে নেমে পকেটে হাত ঢুকিয়ে যখন তিনি এক মনে বাড়ির দিকে হাঁটছেন, নিয়ন আলোয় তার ছায়াটা যখন ক্রমান্বয়ে সামনে বাড়ছে, আবার ছোট হয়ে আসছে, তখন তিনি সেই ছায়াটার দিকে তাকিয়ে মায়ের দেখা শেষ মুখটি মনে করবার চেষ্টা করছেন। বাড়ি ফিরে অবসন্ন দেহে কাপড় পাল্টে সুমিতা বাথরুমের বেসিনে হাত মুখ ধোন। আজ মুখ ধোবার পর আয়নায় নিজের ভেজা মুখের দিকে তাকিয়ে হঠাৎ তার মায়ের শেষ চেহারাটা মনে পড়ে যায়। 3 যুগ আগে এয়ারপোর্টে যাবার আগে বিদায়ের সময় তিনি সদর দরজার পাল্লা ধরে দাঁড়িয়েছিলেন। কোনো কথা বলেননি, কেবল চোখ দুটো ছলছল করছিল। শাড়ির আঁচল দিয়ে মোছার চেষ্টাও করেননি। সেই জল ভরা চোখ নিয়ে তিনি তাকিয়েছিলেন। সৌমিত্রার বেসিনের কল চুইয়ে ফোঁটা ফোঁটা জল পড়তে শুরু করল। তিনি চোখ বন্ধ করে সে চেহারাটা খুঁজতে থাকলেন, আর তার অশ্রুগুলো অনুভব করতে থাকলেন। এতক্ষণ আপনারা শুনলেন মোর্শেদ হায়দার অঞ্জনের কণ্ঠে তার কবিতা আবৃত্তির সিডি মা আমার মা থেকে কয়েকটি আবৃত্তি। আমরা আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। বাংলা রেডিও আপনাদের কেমন লাগে জানালে আমরা খুশি হব। মতামত জানানোর ইমেল হল banglaredio@gmail.com। আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রচারিত হবে আসছে সোমবার রাত 8টায়। শোনার আমন্ত্রণ রইল। আমাদের আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। আপনারা যে যেখানেই থাকুন সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও শান্তিতে থাকুন এ কামনা করে আজ বিদায় নিচ্ছি। শুভরাত্রি।